স্যার। জি স্যার। ওকে, তো আমরা আরেকটু ওয়েট করি, এখন মাত্র 30 জনের মতো আসছে, আর 2-3 মিনিট ওয়েট করে ক্লাসটা শুরু করব। তো আজকে যারা আসছো তারা কি গত ক্লাসে ছিলা নাকি আজকেই যারা মিস করছো তারা আসছো? না স্যার, মিস করছিলাম। যারা মিস করছো তারা আসো, আর যারা তাছাড়াও কি আসো? অনেকে আসো দেখতে পাচ্ছি, আগে ক্লাসে ছিল। জি স্যার, আমি কত ক্লাস করছি স্যার। আমি যেটা করব প্রথমে, যে তোমরা গত ক্লাসে থাকো আর না থাকো, আমি আজকে প্রথমে একটা ছোট্ট অংশ সিলেবাসের যেটা কভার করতে পারি নাই সেটা করব, সেটা হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট, এবং এখান থেকে কোশ্চেন আসবে। তো আমি গত ক্লাসে বারবার করে বলছি, আমাকে যে কোশ্চেনের ফরম্যাট দেখানো হয়েছে, এখন এটা চেঞ্জ করলে কিছু করার নাই, আমাকে যেটা দেখানো হয়েছে সেটাতে 4টা কোশ্চেন থাকবে, 3টা অ্যান্সার করতে পারবে। তো আমরা সিলেবাসের উপরে যে যে কোশ্চেন আসতে পারে বা আসবে, ওই রকম সিমিলার কোশ্চেন গত ক্লাসেও দেখছি, আজকেও দেখবো, শুধু ফটো ইলেকট্রিক এফেক্টের উপরে। এখন যদি কেউ গত ক্লাসের স্লাইডটা নিজেরা পড়ে কোনো কিছু না বুঝে থাকো, তাহলে প্রেজেন্টেশনের পরে সেটা নিয়ে কথা বলবো, কারণ সবাইকে ধরে রেখে তো লাভ নাই। কারণ গত ক্লাসে যারা ছিলা তারা খালি থাকবা প্রথম অংশটুকু, যেখানে আমরা ফটো ইলেকট্রিক এফেক্টটা পড়াবো। আমার কথা কি সবাই বুঝতে পারছো? এখানে কি হেড সেকশনের সিআর আছো? স্যার এই সেকশন H for Holland, তার নাম হচ্ছে গিয়ে সোয়ান আলী। জি স্যার। আচ্ছা, তারপরে যে সেকশনের সিআর রাসেল, যে সেকশনের সিআর রাসেল নাই। আর কে স্যার আমি কোচিয়ার আছি স্যার, যে সেকশনে স্যার। আচ্ছা, আর কে সেকশনের আসিফ আছে নাকি? জি স্যার আছে। আচ্ছা, তাহলে একজন সিআর নাই। এনিওয়ে, হয়তো সে পরে জয়েন করবে, কিন্তু আমরা আর বেশি সময় নিব না এই অ্যাডমিট করার কাজে। আমি আশা করতেছিলাম 40-50 একজন দুজন আসতে থাকুক, পরে আমরা আবার ফিরে আসবো, একটু মনে করে দিও। তাহলে আমাদের পরীক্ষা হচ্ছে গিয়ে কবে? এই শুক্রবার, তাই তো? মিড পরীক্ষা। জি স্যার। জি স্যার। আচ্ছা, আমি আশা করব যে সিআররা আমার কোশ্চেন অ্যান্সার দেবে প্রথম। সিআররা যদি অ্যান্সার না দেয় তাহলে অন্যরা অ্যান্সার দেবে, কোনো অসুবিধা নেই। তো শুক্রবারে তোমাদের পরীক্ষা কি ক্লাস টাইমেই? না স্যার, কখন, মানে আমাদের রুটিন দেওয়া হয়েছে, একটা 11:30 থেকে আর একটা 4টা। আচ্ছা, সাইদ আলী, এইচ সেকশনে তোমাদের কটায়? সাইদ সোয়ান আলী, স্যার সব সেকশনে একই সময়ে পরীক্ষা হবে। টপ সেকশনে একই হবে 11টা কত থেকে? স্যার আমাদের 2টা পরীক্ষা হবে, একটা হবে 11:30 থেকে, সম্ভবত আপনার এটাই আগে। কোশ্চেন অ্যানসারটা দাও, গোলমাল পাকানো, অনেক কনফিউজ হবে। আমার কোশ্চেন হচ্ছে গিয়ে ট্রিপলি 3, আমি কোনো এক্সট্রা জিনিস পড়াই নাই, তোমাদের কোশ্চেনে যা আসছে সেটাই পড়াইছি, কারণ এটাই অনেক বেশি। কাজে তোমরা যদি মনে করো আমি যখন বলবো আসতে পারে বা আসছে, বলতে মানে না যে আমি এক্সট্রা জিনিস পড়াচ্ছি, তোমরা আবার এটা ভাইবো না, কারণ এক্সট্রা জিনিস পড়ানোর কিছু নাই। সিলেবাস কোয়াইট বিগ, অনেকই পড়ানো হয়েছে, কাজে আমি ততটুকুই পড়াইছি যেটা তোমরা প্রিপারেশন নিয়ে যেতে হবে, এর চেয়ে কমে প্রিপারেশন নিয়ে যাওয়া যাবে না। আচ্ছা, গত ক্লাসে আমরা চ্যাপ্টার 5 পর্যন্ত রিভিউ করছি, না 5 মনে নতুন ছিল, 4 পর্যন্ত রিভিউ করছি, কি কি কোশ্চেন আসতে পারে সেটা দেখছি, এক্সট্রা কিছুই না।
5 দেখছি, আর শুধু একটা জিনিস বাকি ছিল, সেটা হচ্ছে কি ফটো ইলেকট্রিক এফেক্ট, সেটা আজকে আমরা দেখব। এই জন্য আমি এখানে লিখছি, তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ তো এখনো? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, এখানে এই জন্য লিখছি এটা নতুন ভিডিও, এটা আমি আপলোড করি নাই এখনো, যেটা করছি সেটা পুরান, আমি ক্লাসের পরে আবার এটা আপলোড করে দিব। এটা ফাইনালটা, মিড রিভিউ প্রেজেন্টেশন ব্যালেন্স ফিউ টপিকস। এখন 2টা টপিক ছিল, আমি খালি একটা টপিকই পড়াবো। আরেকটা টপিক আসলে এইভাবে পড়া লাভ হবে না, আমাকে ক্লাসে সুন্দর করে পড়াইতে হবে। তোমরা যেহেতু ফটো ইলেকট্রিক এফেক্ট তোমরা ডিপ্লোমাতেও করছো, এখন হয়তো একটু বেশি থিওরি থাকবে, তোমাকে কিছু ফর্মুলা মুখস্থ করতে হবে, ফিজিক্সের ফর্মুলা। তাছাড়া মোটামুটি ডিপ্লোমাতে যা পড়াচ্ছো সেটাই। আর প্র্যাকটিক্যাল জিনিসগুলি আমরা ক্লাসে পড়বো মিডের পরে। তো আমি আজকে পড়াচ্ছি ততটুকুই যতটুকু তোমার মিডে লাগবে। ঠিক আছে, তো শুরু করি। তাহলে এটা কিন্তু 3 নাম্বার চ্যাপ্টার। আমরা প্রথম শুরু করছিলাম ইলেকট্রিক্যাল ম্যাটেরিয়ালস, সেটা ক্লাস 1, 2, 3 পর্যন্ত গেছি। তারপরে পড়াইছি সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল, যেটা আমরা করছি হচ্ছে 4 and 5। আজকে 3 নাম্বার চ্যাপ্টার কোয়ান্টাম ফিজিক্স। অ্যাকচুয়ালি মিডের সিলেবাস অনেক বড় মনে হলো, এখনো কিন্তু আমরা প্রতিটা চ্যাপ্টারেই একটা অংশ করে পড়ছি, এবং এটার বাকি অংশগুলি মিডের পরে পড়বো। আমার ধারণা ছিল যে আমরা একটা কপি টপিক শেষ করে যাব, কিন্তু আমি তো তখন তোমাদেরকে বলছিলাম হয়তো এমন হতে পারে যে 3টা টপিকই শুরু করবে এবং একটা নির্দিষ্ট অংশ পর্যন্ত। এবং ভাগ্য ভালো যে ক্লাসে আমি ওইভাবে পড়াইছিলাম, একটা টপিক পুরো শেষ করি নাই, তাহলে হয়তো এখন সিলেবাস পুরোপুরি দেখা সম্ভব ছিল না মিডের। আচ্ছা, এখন আমরা 3য় চ্যাপ্টার দেখব, কোয়ান্টাম ফিজিক্স। এটা খালি দেখব কি ফটো ইলেকট্রিক এফেক্ট। আচ্ছা, ফটো ইলেকট্রিক এফেক্ট মেইন এক্সপেরিমেন্টটা কে করে? আইনস্টাইন করে, তাই না? এবং আইনস্টাইন এই ফটো ইলেকট্রিক এফেক্ট আবিষ্কার করার জন্যই কি পায়? নোবেল পায়। অনেকে ভুল ধারণা করে যে সে পায় হচ্ছে গিয়ে রিলেটিভিটির জন্য অথবা অন্যান্য জিনিসের জন্য, E=mc²। আসলে কিন্তু না, সে নোবেল প্রাইজ পাইছে এই ফটো ইলেকট্রিক এক্সপেরিমেন্ট করে এই এফেক্টটা বের করার জন্য, তাই না? এই এক্সপেরিমেন্টটা আমরা আগেও পড়ছি, আমি আজকে এখন খুব সংক্ষেপে বলবো। জিনিসটা হচ্ছে কি, এক্সপেরিমেন্টে কি জিনিস প্রুফ করে, এক লাইনে যদি বলতে চাই যে এক্সপেরিমেন্ট করে কি প্রুফ করছে আইনস্টাইন। আইনস্টাইন প্রুফ করছে যে লাইট পার্টিকেলের মতো বিহেভ করে। লাইট তো একটা ওয়েভ ফর্ম, আমরা জানি এটা ওয়েভের মতো চলে। আমরা জানি সাইনোসয়েডাল ওয়েভ, কোসাইনোসয়েডাল, লাইটেরও এরকম একটা ওয়েভ আছে। কিন্তু আইনস্টাইন প্রথম বলে যে লাইট শুধু ওয়েভ না, এটা পার্টিকেলের মতো বিহেভ করে। কথাটা বুঝতে পারছো? যদি এক কথায় বলতে হয় যে আইনস্টাইন তার ফটো ইলেকট্রিক এফেক্টে কি প্রুফ করছে, এক লাইনে হচ্ছে গিয়ে সে দেখাইছে যে লাইট পার্টিকেল হিসেবে কাজ করে। ঠিক আছে? আচ্ছা, সেটা কিরকম? ধরো একটা লাইট সোর্স আছে, এই লাইট সোর্সের ফ্রিকোয়েন্সি ভ্যারি করা যায়। সো সেই যে কোনো একটা ফ্রিকোয়েন্সিতে যদি লাইট এখানে এসে পড়ে একটা মেটালের উপরে, এটা হচ্ছে একটা ভ্যাকিউম টিউব, মানে এটা একটা কাচের জার, এর ভিতরে কোনো এয়ার নাই, কোনো গ্যাস নাই, কিছু, টোটালি ভ্যাকিউম। তাহলে বাইরের থেকে লাইট তো কাচের মধ্যে চলে আসবে, কোনো অসুবিধা নাই, কিন্তু ভিতরটা ভ্যাকিউম। ভ্যাকিউম মানে কোনো বাতাস নাই, কিচ্ছু নাই। সো এখান থেকে লাইট সোর্স থেকে এই যে লাইট গুলো যখন এসে এই ক্যাথোডের উপরে পড়বে, তাই না? ক্যাথোড হচ্ছে নেগেটিভ সাইড, মেটালের নেগেটিভ, তাহলে কি হবে? দেখা যাবে যে ইলেকট্রন বার হচ্ছে। কেন বার হচ্ছে আমরা একটু পরে বলবো, আগে এক্সপেরিমেন্টটা বলি। দেখা যায় যে যেই মুহূর্তে এই লাইট গুলি এসে ক্যাথোডের উপরে পড়ে, এইখানে অ্যামিটারে দেখা যায় যে একটা কারেন্ট চলতেছে। আমরা জানি কারেন্ট হচ্ছে ইলেকট্রনের উল্টো দিকে। তো লাইট পড়বে এটার মধ্যে, ইলেকট্রন গুলো এদিকে, এখান থেকে এখানে হিট করবে, হিট করলে এদিক দিয়ে আবার ব্যাটারিতে চলে আসবে, তাহলে কারেন্ট কোন দিকে হবে? এদিকে। অ্যামিটারে দেখা যায় যে এটা কারেন্ট চলতেছে। এটাই এক্সপেরিমেন্ট। সবাই কি আমার সাথে আছো? জি স্যার। জি স্যার। যে এক্সপেরিমেন্ট কি বুঝা গেছে ও কি কি করছে? তাহলে মেইন থিং হচ্ছে কি, সে দেখাইছে যদি কোনো লাইট সোর্স থেকে কোনো লাইট এসে কোনো একটা কন্ডাক্টরের উপর পড়ে, তাহলে সেটা কি করে? ইলেকট্রনকে কাইনেটিক এনার্জি দেয় এবং তারা মুক্ত হয়ে যায়। এখানে যেমন এক্সপেরিমেন্ট করছে ভ্যাকিউম টিউবের মধ্যে, এখানে মুক্ত হয়ে গেলে ইলেকট্রনগুলি, এই যে পোটেনশিয়াল আছে যেহেতু, এখান থেকে ইলেকট্রন এসে এটাকে পুশ করবে, রিপেল করবে, এগুলো বার হয়ে যাবে, বার হয়ে গিয়ে এই মাথায় আসবে, তারপর আবার ব্যাটারিতে ফিরে আসবে।
কিন্তু কারেন্ট তাহলে এদিক দিয়ে যাবে, দেখা যাবে অ্যামিটার ডিফ্লেক্ট করতেছে, তারপর কারেন্ট আসতেছে। এটাই এক্সপেরিমেন্ট। এখন জিনিস হচ্ছে গিয়ে যে কোনো লাইট এসে পড়লেই কি হবে না, একটা সার্টেন ভ্যালুর উপরে আসতে হবে, যেটাকে আমরা বলবো ক্রিটিক্যাল ভ্যালু। এই ফ্রিকোয়েন্সি, যে লাইটের যে ফ্রিকোয়েন্সি আমরা জানি না, সেই লাইটের ফ্রিকোয়েন্সি সূর্যের যে লাইটের ফ্রিকোয়েন্সি সেটার মতো না, তার চেয়ে বেশি, তার চেয়ে বেশি যে সার্টেন যে ভ্যালু, সেটাকে আমরা বলতেছি f0। এই ফ্রিকোয়েন্সিটা এখান থেকে ভ্যারি করা যায়, বলছিলাম ভ্যারি করতে 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 f0 যখন হবে তখনই কারেন্ট চলা শুরু করে। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট জিনিস, মানে যে কোনো একটা লাইট এসে পড়লেই যে কারেন্ট দেখা যাবে সেটা না, একটা নির্দিষ্ট ভ্যালুর উপরে, সেই ভ্যালুটার নাম হচ্ছে ক্রিটিক্যাল ভ্যালু f0, এই ভ্যালুটার উপরে যেতে হবে, তখনই এই কারেন্টটা দেখতে পাবো। সেই এক্সপেরিমেন্ট সবাই বুঝতে পারছো? হ্যাঁ, জি স্যার। আচ্ছা, তাহলে আমরা পরের স্লাইডে যাই। এটা হচ্ছে কি এক্সপেরিমেন্টটা আর একটু ডিটেলে বোঝা, কারণ শুধু এক্সপেরিমেন্টটা কি কেন এতটুকু বুঝলে তো হবে না, আমাদেরকে অ্যানালাইসিসে যেতে হবে। খেয়াল করো, প্রথম কার্ভটা ভোল্টেজ, এই ভোল্টেজটা কোনটা, এই যে এখানে যে ভোল্টেজটা দিছি সেটা, এই ভোল্টেজ। আর এই লাইটের যে ইন্টেন্সিটি, বলছে না ফ্রিকোয়েন্সি আস্তে আস্তে বাড়াবো, ফ্রিকোয়েন্সি বাড়ালে কি হবে, লাইট আর ইন্টেন্স হবে, ইন্টেন্সিটি বাড়বে, ব্রাইটনেস কিন্তু না, খালি ইন্টেন্সিটি। শুধু ব্রাইটনেসের উপর না, ধরো ইন্টেন্সিটি বলে একটা প্রপার্টিজ আছে লাইটের, এটা এক্স অ্যাক্সিস এর দিকে বাড়ে আর ভোল্টেজ এর দিকে বাড়ে। তো দেখো, যখন ভোল্টেজটা 0 থাকে, কোনো ভোল্টেজ যখন না দেই কিন্তু লাইটের একটা ইন্টেন্সিটি আছে, তখন কিন্তু একটা কারেন্ট যায়, এখানে একটা কারেন্ট যায়। এখন ধরো ইন্টেন্সিটি যত বাড়াবো দেখা যাবে যে কারেন্ট তত বাড়তেছে। তো ভোল্টেজ যদি আমি 0তেও রাখি, কোনো ভোল্টেজ দেই নাই, কিন্তু ইন্টেন্সিটি যদি বাড়াই দেখা যাবে যে কারেন্টটাও আসে। এখন যদি ভোল্টেজটাকে নেগেটিভের দিকে নেই, মানে এখানে 0 দিলাম কিন্তু নেগেটিভের দিকে নেই, তখন কি হচ্ছে, দেখা যাবে যে একটা ভোল্টেজে গিয়ে কোনো কারেন্ট আর যায় না, একদম 0তে চলে আসবে। তো এই কার্ভটাতে ইন্টেন্সিটির সাথে ভোল্টেজের সম্পর্ক দেখায়, যে কারেন্ট তাহলে কিসের উপর ডিপেন্ড করতেছে, ইন্টেন্সিটির উপর ডিপেন্ড করতেছে, অবশ্যই এই ভোল্টেজটার উপর ডিপেন্ড করে, কারেন্ট বাড়বে না কমবে। বুঝা গেছে এই কার্ভটা? কোশ্চেন আসতে পারে যে এক্সপ্লেইন করো যে কারেন্ট ইন্টেন্সিটির উপরে কিভাবে ডিপেন্ড করে, তখন এই কার্ভটাকে তুমি এক্সপ্লেইন করে দিবা। এখন আমরা সেকেন্ড কার্ভে আসি। সেকেন্ড কার্ভে দেখো, আমরা কারেন্টটাকে ভ্যারি করতেছি না, এখানে তো ভ্যারি করছিলাম কি, ইন্টেন্সিটি ভ্যারি করছি, ভোল্টেজটা ভ্যারি করছি। এইখানে আমরা কারেন্টটাকে ভ্যারি করতে চাই না, আমরা একই কারেন্টে রাখতে চাই না, যেমন I1 I2 বাড়তেছিল কমতেছিল, আমরা একই কারেন্টে রাখতে চাই। তাহলে সেটা কিরকম, এটা হচ্ছে কি এক এক ফ্রিকোয়েন্সিতে আমাকে একই কারেন্ট পেতে চাই, সেটা কিরকম তাহলে। তাহলে এখানে দেখো ইন্টেন্সিটি ভ্যারি করতেছে, ভোল্টেজ ভ্যারি করতেছে, কিন্তু এক এক ভোল্টেজের সাথে এক এক ফ্রিকোয়েন্সি রিলেটেড। তোমার ভোল্টেজ যদি হয় V01 মাইনাস, এর সাথে ফ্রিকোয়েন্সি যেটা লাইটের সেটা হচ্ছে f1, এটার কার্ভটা হবে এরকম, স্যাচুরেশনে গিয়ে একই কারেন্ট দেবে, একটা কারেন্ট। এবং একই কারেন্ট যদি আমি পেতে চাই, তাহলে লোয়ার ভোল্টেজে আমাকে হায়ার ফ্রিকোয়েন্সি দিতে হবে। আমি যদি ভোল্টেজটা আরো কমাই, আমি একই কারেন্ট পেতে চাইলে আরো হায়ার ফ্রিকোয়েন্সি দিতে হবে। তাহলে এই কার্ভটা বোঝাচ্ছে যে ফ্রিকোয়েন্সির উপরে কারেন্ট কিভাবে ডিপেন্ড করে। সবাই কি আমার সাথে আসো এখনো, নাকি কোনো কথাবার্তা শুনি? স্যার আপনি কন্টিনিউ করেন। তাহলে যদি কোশ্চেনে এই জিনিস জিজ্ঞাসা করে যে দেখাও যে এক্সপেরিমেন্ট থেকে যে স্যাচুরেশনটা ফ্রিকোয়েন্সির উপর কিভাবে ডিপেন্ড করে, এই ছবিটা একে এক্সপ্লেইন করে দিব, ভেরি সিম্পল। আর যদি বলে যে ইন্টেন্সিটির উপর কিভাবে ডিপেন্ড করে, এই ছবিটাকে এক্সপ্লেইন করবো, তাই না? পারা যাবে না? এখানে আমি যা বলতেছি কিন্তু এখানে লেখা আছে, তোমরা এখানে এটা পড়ে নিবা, পড়ে আবার নিজের মতো করে লিখবা, জিনিসটা কঠিন হওয়ার কথা না। তোমরা এটা ডিপ্লোমাতে এতটুকু পর্যন্ত পড়ছো আমি জানি। এখন আসি তোমরা তো এটা পড়ছো বা কেউ কেউ পড়ো নাই, যেটা আমরা এখন কোয়ান্টিফাই করব, মানে কি বলে এটাকে অ্যানালাইসিস পর্যায়ে নিব। এখন খেয়াল করো, এখানে একটা ইকুয়েশন আছে, ইকুয়েশনটা কেমনে আসছে। তোমরা ডেফিনেটলি ফিজিক্সে এসএসসি তে পড়ছো, পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জি পড়ছো না? পড়ছো তো? তো পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জি হচ্ছে গিয়ে
পোটেনশিয়াল এনার্জি হচ্ছে গিয়ে কোনো এক জায়গায় যদি কোনো মাটিতে ভূমির থেকে তুমি যদি যত কোনো অবজেক্টটাকে উপরের দিকে উঠাবো তার পোটেনশিয়াল এনার্জি বাড়তে থাকে, তাই না? তাহলে ধরো লাইট আসতেছে কিন্তু এখনো ইলেকট্রনগুলি আসে নাই, কিন্তু ইলেকট্রনের মধ্যে তখন যে এনার্জি, এখানে তো সবাই এখনো স্থির হয়ে আছে, তাই না? একটা নির্দিষ্ট এলিভেশনের মধ্যে আছে, তখন সমস্ত এনার্জিটা কিসে আছে? পোটেনশিয়াল এনার্জিতে আছে। কিন্তু যেই মুহূর্তে চলা শুরু করবে তখন পোটেনশিয়াল এনার্জিটা কিসে যাবে? কাইনেটিক এনার্জিতে যাবে, তাই না? মনে আছে না পোটেনশিয়াল এনার্জি কি? যেমন তুমি একটা ভারী কোনো অবজেক্টকে একদম নিচে তলায় গিয়ে রাখলা, তারপর সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরে উঠতেছো, কিন্তু তুমি কিন্তু ছাড়ো নাই, হেভি অবজেক্ট হাতে ধরে রাখছো, তার মধ্যে কোনো ভেলোসিটি নাই, কিন্তু তুমি যে সিঁড়িতে উঠতেছো তার হাইট বাড়তেছে, তার মধ্যে তার পোটেনশিয়াল এনার্জি বাড়তেছে, তাই না? একতলার থেকে যদি তুমি ভারী জিনিসটা ফেলে দাও, নিচে পড়লে দেখবা যে একটা কোনো ইম্প্যাক্ট হইতেছে, যত উপরে যাবে ইম্প্যাক্ট তো বাড়তে থাকে, তার কারণ যত উপরে তুমি যাবা ওই জিনিসটার মধ্যে পোটেনশিয়াল এনার্জি বাড়তে থাকে। তখন তুমি যখন হাত থেকে ছেড়ে দিবা, একতলা থেকে ছেড়ে দিলে পোটেনশিয়াল এনার্জিটা কি হবে? কাইনেটিক এনার্জিতে হবে, সেই শক্তি দিয়ে মাটির দিকে আঘাত করবে। কিন্তু 3 তলা থেকে যখন ফেলবা, পোটেনশিয়াল এনার্জি 3 তলায় বেশি, তাহলে মাটিকে সে আরো শক্ত হবে, হিট করবে। আবার নিজেই এক্সপেরিমেন্ট করতে গিয়ে 1 তলা থেকে লাফ দিও না, 3 তলা থেকে লাফ দিও না, দুইটাতেই ব্যথা পাবা। আমি বুঝাতে চাচ্ছি যে যখন ইলেকট্রনগুলি মুভ না করে তখন এই ইলেকট্রনগুলির মধ্যে যে এনার্জি থাকে সেটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। কিন্তু যেই মুহূর্তে মুভ শুরু করবে, মানে এই যে ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি বাড়াতে বাড়াতে এক ফ্রিকোয়েন্সির উপরে গেলে, যে একটু আগে দেখছিলাম f0 এর উপরে গেলে চলা শুরু করে, তখন পোটেনশিয়াল এনার্জি কিসে পরিণত হবে? কাইনেটিক এনার্জি। তো এইটার থেকে আমাদের ইকুয়েশনটা আসবে। পোটেনশিয়াল এনার্জি ইকুয়েশন হচ্ছে এটা, কাইনেটিক হাফ mv2 এগুলো আমরা জানি, তাই না? এই দুটা, এই যে পোটেনশিয়াল এনার্জি এদিকে ভোল্টেজ তার সাথে চার্জ, এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, আর কাইনেটিক এনার্জি হাফ mv2। m হচ্ছে কি মাস অফ দ্য ইলেকট্রন, v হচ্ছে কি ভেলোসিটি। তাহলে এই ইকুয়েশনটা আসে হচ্ছে গিয়ে কনজারভেটিভ এনার্জি থেকে, মানে কোন একটা অবজেক্টের মধ্যে যখন সে স্থির তার মধ্যে খালি পোটেনশিয়াল এনার্জি থাকে, যেই মুহূর্তে জিনিসটা মুভ করা শুরু করে তার পোটেনশিয়াল এনার্জি কনভার্ট হয় কাইনেটিক এনার্জিতে, তাই না? এখন যখন পুরোপুরি চলা শুরু করে একটা নির্দিষ্ট স্পিডে বসে, তার তো কোনো পোটেনশিয়াল এনার্জি থাকেই না, কিন্তু যে কোনো মুহূর্তে তার পোটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি এটা ব্যালেন্সের মধ্যে থাকে, সেটা থেকে এই ইকুয়েশনটা লেখা হয়েছে। আচ্ছা, সো লাইট উইথ ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি, আবারও বলা হচ্ছে, এখানে তো ছিল এই যে এক্সপ্লেইন করে লাইট উইথ ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি, এই কাপটা এখানে বলা আছে, আবার এক্সপ্লেইন করছে, তোমরা নিজেরা পড়ে দিতে পারো, আমি তো মুখে বললাম এখানে এটা, তাই না? যদি ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি কি বললাম সেটা খেয়াল করো, যে একই স্যাচুরেশন রাখতে হলে আমাকে ইন্টেন্সিটি বাড়াতে হবে, ভোল্টেজটাকে আরো কমাতে হবে, ওকে? অথবা তুমি উল্টাভাবে যদি বলো ভোল্টেজটাকে বাড়াতে হবে, একই স্যাচুরেশন রাখতে হলে আমার ফ্রিকোয়েন্সিটাও চেঞ্জ করতে হবে, এখানে এই কথাই বলা আছে। তাহলে এরকম কোশ্চেন আসতে পারে, যেমন বলতেছে যে দেখাও কিভাবে লাইটের ফ্রিকোয়েন্সির উপরে কাইনেটিক এনার্জি ডিপেন্ড করে। এই ধরনের কোশ্চেন আসলে এই দুটো কার্ভ দিয়ে বুঝাইতে হবে তোমাকে। তাহলে এগুলি সময় নষ্ট করে আমি বলতেছি না, জাস্ট বেসিকটা বলে দিলাম, তোমরা এগুলি দেখে প্রিপেয়ার হবা, কিন্তু অ্যান্সার কিভাবে করবে সেটা বলে দিলাম। খুব বেশি লম্বা করো না অ্যান্সার, মার্ক কত হবে সেটার উপর ডিপেন্ড করবে। যেমন এই কোশ্চেনটা যদি 2 মার্ক 3 মার্কে থাকে, এতটুকুর বেশি লেখার কোনো দরকার নেই, ওকে? এখন আমরা কতগুলি নিউমেরিক্যাল এক্সাম্পল করব, শুধু থিওরি বললে হয় না, আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে, কারণ আমরা ডিগ্রি নিতে যাচ্ছি। ডিপ্লোমাতে হয়তো এক্সপ্লেনেশন পর্যন্ত ছিল, হয়তো এগুলি থাকতে পারে ইজি, কিন্তু যেহেতু ইঞ্জিনিয়ার তোমাকে ডিজাইন শিখতে হবে, নিউমেরিক্যাল এক্সাম্পল করতে হবে প্র্যাকটিক্যাল কাজের জন্য। তাহলে আমি দুইটা মাত্র এক্সাম্পল করাবো, ওকে, বইয়ের থেকে 1 and 2, 3.1 and 3.2। এই দুটা করলেই আশা করি যেটা আসবে তার 90% আনসার করতে পারবা। কিন্তু আমি তোমাকে 100% বলতে পারবো না, কারণ এটা করাতে গেলে আমাকে 10টা এক্সাম্পল করাতে হবে, ঠিক আছে? কাজে আমি দুইটা দিয়েই চেষ্টা করবো যে অ্যাটলিস্ট যেন তুমি 80% আনসার করতে পারো। এখানে একটা কোশ্চেন আছে যে হোয়াট ইজ দ্য এনার্জি অফ এ ব্লু ফোটন দ্যাট হ্যাজ এ ওয়েভলেন্থ অফ দিস। এখন ফোটন হচ্ছে গিয়ে ইলেকট্রনের অপোজিটটা, তাই না? ফোটন পড়ছি না আমরা, মাঝখানে সেন্টারে যেটা থাকে পজিটিভ চার্জ। এখন সেটার বলতেছে ওয়েভলেন্থ কত? 450 ন্যানোমিটার, এবং এর মধ্যে কতটুকু এনার্জি আছে।
তাহলে এনার্জি অফ দ্য ফোটন, এই ফর্মুলাটা আমরা ফিজিক্সে পড়ছি, তুমি না পড়ে থাকলে মুখস্থ করার উপায় নাই। এখানে h একটা কনস্ট্যান্ট, f হচ্ছে কি যে ফ্রিকোয়েন্সিটা, ফোটনের একটা ফ্রিকোয়েন্সি আছে, যেমন ইলেকট্রনের ফ্রিকোয়েন্সি, এটা একটা ফ্রিকোয়েন্সি আছে, আর h টা 1/λ, ল্যামডা হচ্ছে কি ওয়েভলেন্থ, ঠিক আছে? তাহলে এই কোয়েশ্চেনটা আমার ফিজিক্স থেকে আসছে। এখন আমি তোমাদেরকে বলছি ফিজিক্স থেকে যদি কোন না হয়, এই মুহূর্তে তোমাকে এটা মুখস্থ করতে হবে। যারা পরীক্ষার সময় দিলে কোশ্চেনে আমি দেখি না কোনো ফর্মুলা দিয়ে দিতে, কাজে মনে রাখবা আগের ক্লাসেও কিন্তু আমি কি কি মুখস্থ রাখতে হবে বলে দিছি। এই চ্যাপ্টারটার জন্য অ্যাটলিস্ট এই ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এখন তোমার কি দিয়ে দেওয়া আছে, ওয়েভ লেন্থটা দিয়ে দেওয়া আছে, যেটা আছে 450 ন্যানোমিটার। ন্যানো মানে হচ্ছে 10⁻⁹, সো 450 টাইমস 10⁻⁹ মিটার। উপরে হচ্ছে গিয়ে h কনস্ট্যান্ট, এটার একটা নাম আছে, আপাতত ধরো নাম বললাম না, h কনস্ট্যান্ট ধরে নাও। এই যে ভ্যালুটা, এটা কিন্তু আগে দেখছি আমরা, মনে আছে কি এটা 6.6 10⁻34, তোমরা দেখছো আগে যে কনস্ট্যান্ট, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু আছে। লাইটের ভেলোসিটি কত, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, রাইট? তাহলে এই দুটো জিনিস তো মুখস্থ আমাদের, এই দুটো, এটা একটা কনস্ট্যান্ট আর লাইটের ভেলোসিটি, এগুলো তো চেঞ্জ হয় না। তাহলে এইগুলি কিন্তু দেওয়া থাকবে না, তোমাকে শুধু ওয়েভলেন্থে দেওয়া আছে। কাজে এই কোশ্চেনে অ্যান্সার দিতে হলে তোমাকে প্রথমে এই ফর্মুলাটুকু জানতে হবে, তাই না? দ্বিতীয় হচ্ছে গিয়ে h কনস্ট্যান্টের ভ্যালু মনে রাখতে হবে, সেটা দিয়ে দেওয়া থাকবে না। না, এইগুলি দেওয়া থাকে না, যেগুলি খুবই কমন সেম, যেগুলো দেওয়া থাকে না। আর সি হচ্ছে গিয়ে লাইটের ভেলোসিটি, সেটাও দেওয়া থাকবে না, কারণ এগুলো জানার কথা, জেনারেল নলেজ। তো এইখান থেকে আমরা ফোটনের যে এনার্জি সেটা পেয়ে যাব, সেটা থাকবে জুল। এটা কিন্তু আই না, এখানে যে, এটা কপি পেস্ট করতে গিয়ে বুঝলাম না, যেটা এরকম হয়ে গেল, জুলে আসবে অ্যান্সারটা। ওকে, এই পর্যন্ত কি বোঝা গেছে সবার? কখনো কখনো কোশ্চেনে বলে দিতে পারে আমি জুলে অ্যান্সার চাই না, কারণ যখন এনার্জি নিয়ে কথাবার্তা হয় তখন আমরা ইলেকট্রন এনার্জি, তখন ইলেকট্রোভোল্ট নিয়ে কথা বলি। ফোটনের এনার্জি, ইলেকট্রন এনার্জি কখনো জুলে আসে না। জুল আসে কখন, যখন তুমি ন্যাচারাল জিনিসের এনার্জি জানতে চাইবা, সেটা জানো। কিন্তু ইলেকট্রন, ফোটনের এনার্জি জানতে চাইলে ইলেকট্রন ভোল্ট দিয়ে রাখাইতে হয়। তখন তোমাকে এই যে ভ্যালুটা আসছে জুল, তাকে তুমি ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করে দিলে যেটা পাবা সেটা হচ্ছে ইলেকট্রোভোল্ট। সো ইলেকট্রোভোল্ট কখন চাবে, না চাইলেও তুমি ইলেকট্রোভোল্টে দিবা। কেন? কারণ তোমার এখানে এনার্জি যাচ্ছে ফোটনের, সেটার জন্য তুমি জুলে দিবা না, কিসে দিতে হবে, ইলেকট্রোভোল্টে দিতে হবে। এটা খুবই সিম্পল, এই ফর্মুলা জানা থাকলে কোনো ব্যাপার না। আর এইগুলি জিনিস তো আমরা জানি। আজকে রাত্রে এই পরীক্ষার আগে মনে রাখবো ফর্মুলাগুলি, একটা কাগজে লিখে মুখস্থ করবা। আর যেসব ভ্যালু জানা জেনারেল নলেজ, সেগুলি একটা কারণে লিখে সেগুলি মনে রাখতে হবে। আবার এইগুলির জন্য টাকাটাকি করো না, স্যার এই লাইটের ভেলোসিটি কত ভুলে গেছি, স্যারকে ডাকেন, এরকম আবার করবে না। আমি যেগুলো বলে দিচ্ছি, যেগুলি জানার কথা, এগুলো তোমার জানতে হবে এবং সেগুলি মনে রাখতে হবে। আরেকটা এক্সাম্পল করি, এটা ডাইরেক্টলি ফটো ইলেকট্রিক এক্সপেরিমেন্ট থেকে আসে। বলতেছে ইন দ্য ফটো ইলেকট্রিক এক্সপেরিমেন্ট, মানে একটু আগে যেটা দেখলাম, এই এক্সপেরিমেন্টটা যেটা আইনস্টাইন করছিল, সেই এক্সপেরিমেন্টের উপরে এই কোশ্চেনটা। গ্রিন লাইট, লাইট কিন্তু অনেক ধরনের আছে, হোয়াইট লাইট না, এটা গ্রিন লাইট। হোয়াইট লাইট আসে হচ্ছে গিয়ে সূর্য থেকে, এটা হচ্ছে গ্রিন লাইট, একটা নির্দিষ্ট ওয়েভলেন্থে, নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির লাইট। দেখো এখানে বলে দিয়েছে ওয়েভলেন্থ হচ্ছে 522 ন্যানোমিটার। কাজে যখন স্পেসিফিক ওয়েভলেন্থ হবে তখন স্পেসিফিক কালার আসবে। হোয়াইট কিন্তু মিশ্রণ, অনেক লাইটের মিশ্রণ, তাই না? এখানে হচ্ছে স্পেশাল লাইট, সেটা হচ্ছে গ্রিন লাইট। আবার একটু আগে যেটা করছিলাম সেটা কিন্তু স্পেশাল, সেটা ছিল কি ব্লু লাইট, সেটা একটা ওয়েভলেন্থ। আবার তো গ্রিন লাইটের আরেকটা, এখন এগুলি কি সবগুলি মিক্স করলে কি হয়ে যায়, হোয়াইট লাইট হয়ে যায়, তাই না? আচ্ছা, এখানে কি চাইছে, আর এটার জন্য লংগেস্ট ওয়েভলেন্থ, মানে গ্রিন লাইটের ওয়েভলেন্থ সবচেয়ে লম্বা, সেটা জেনারেল নলেজের মধ্যেই পড়ে, বাট এখানে ধরো কোশ্চেনের সময় তো বলবে না, দিতেও পারে না দিতে পারে, এটা কোনো মিনিং হয়তো থাকবে না, দেখি আমি। সো গ্রিন লাইট ওয়েভলেন্থ হচ্ছে গিয়ে 522, আর এখানে ছিল ব্লু লাইট ওয়েভলেন্থ 450। ডিফারেন্ট দেখো, ব্লু এর থেকে গ্রিনের ওয়েভলেন্থ বড়, এটা 450, এটা কত 522, এবং এটা হচ্ছে সবচেয়ে বড় ওয়েভলেন্থ। আর যেটা গাছের জন্য লাগে, তাই না? গাছ সবুজ, আমাদের বেশিরভাগ জিনিসই সবুজ। ওকে, বলতে কোশ্চেনটা কি তাহলে,
with a wavelength, this is the longest wavelength that can cause the photoemission electron from a clean sodium surface. আচ্ছা, সোডিয়াম থেকে যে লাইটটা বার হয় সেটা হচ্ছে গ্রিন লাইট, তার ওয়েভলেন্থ দেওয়া আছে। সেটা কোশ্চেন, এটা তোমাকে এটা বিবরণ দেওয়া হলো। এবং এইখানে তার মানে হচ্ছে এই যে এক্সপেরিমেন্ট করতেছে যে সে এইখানে যে এই ম্যাটেরিয়ালটা রাখছে সেটা হচ্ছে সোডিয়াম, এবং এখান থেকে যে লাইট, সরি এখানে যে সোডিয়াম, এখান থেকে যে লাইটটা বার হচ্ছে গ্রিন লাইট, এবং সেটার ওয়েভলেন্থ কত 522। ভালো কথা। এখন কোশ্চেন দিতেছে what is the work function of sodium in electron volt? না, work function মানে হচ্ছে এনার্জি। ওকে, একটু আগে যে ইকুয়েশনটা দেখলাম ওটার মতো, দেখো এখানে hc ডিভাইডেড বাই ল্যামডা ছিল, আর এইদিকে কি ছিল আমাদের এনার্জি, এনার্জি সমান সমান h and f। তাহলে এখন আমার খালি কি চাচ্ছি আমি, ওয়ার্ক ফাংশন। ওয়ার্ক ফাংশনের ফর্মুলা hc ডিভাইডেড বাই ই ল্যামডা 0। ই কেন? কারণ আমি অ্যান্সারটা কিসে চাইছে, ইলেকট্রন ভোল্ট। এই যে একটু আগে আমি করলাম না, ই দিয়ে ভাগ দিছি, একই জিনিস একই ফর্মুলা, শুধু আমি এখন ডাইরেক্টলি ইলেকট্রন ভোল্টে চাচ্ছি। যদি আমি ই দিয়ে ভাগ না দিতাম তাহলে রেজাল্ট আসতো জুলে, কিন্তু আমার কোশ্চেন এখানে বলেই দিছে যে তুমি আমাকে ওয়ার্ক ফাংশন অফ দ্য সোডিয়াম, মানে সোডিয়ামের এনার্জিটা দাও ইলেকট্রন ভোল্টে। তো একই জিনিস একটু ঘুরায় পেঁচায় বলতেছে আর কি, ওয়ার্ক ফাংশন নাম দিছে, এই নামের ইম্পর্টেন্স আছে, যেটা আমরা মিডের পরে দেখবো আরো ডিটেইলসে, যে ওয়ার্ক ফাংশন কেন বললো, এনার্জি না বলে। ওকে, কারণ আমি তোমাকে বলছি যে লাইট শুধু ওয়েভ না, পার্টিকেলও। যখন পার্টিকেল আসে তখন ওয়েভ ফাংশন আমরা বলি, যখন ওয়েভ আসে তখন আমরা এনার্জি বলি। সেগুলোর মধ্যে কারণ আছে, এগুলো আমরা দেখবো, এর নামগুলো আমাদের জানতে হবে। তাহলে জাস্ট ফর্মুলা আগের মতোই, এইচ এর ভ্যালু হচ্ছে কি এটা, এখন আগেরটা তো দেখো 6.6 বলে আর কিছু দেয় নাই, এখানে আর একটু বেশি দিচ্ছে। তুমি এইটা হচ্ছে কারেক্ট ভ্যালু, এটা মনে রাখবা। এটা দিলে যে তোমাকে মার্ক কাটা হবে তা না, পুরোটা নেওয়াই ভালো। এটা একই, নিচে হচ্ছে ইলেকট্রন চার্জ, আর ওয়েভলেন্থটা দিয়ে দেওয়া আছে আগের মতোই, ইলেকট্রন ভোল্ট। এটা আর আগের যে কোশ্চেনটা করছে এর মধ্যে কোনো ডিফারেন্স নাই। এখানে ছিল ব্লু টাইপের ওয়েভ, এই লাইট, এটা হচ্ছে গ্রিন টাইপের লাইট, সেই জন্য ওয়েভলেন্থটা চেঞ্জ হয়েছে। অ্যান্সার এটাতে ডাইরেক্টলি ইলেকট্রন ভোল্টে নিয়েছে। এখানে আমরা দুই ধাপে আসছি, প্রথমে জুলে, তারপরে ই দিয়ে ভাগ দিলে ইলেকট্রন ভোল্ট, একই জিনিস। এ আর আগেরটা একই জিনিস। বিটা কি বলতেছে এ পর্যন্ত ঠিক আছে সবার? আরো কি কোনো কোশ্চেন আছে? আমি আবার রিপিট করব? না স্যার। এখন আসলে 2 নম্বর কোশ্চেন বি। এখন বলতেছে ইফ ইউভি লাইট, আলট্রাভায়োলেট রেডিয়েশন, আগেটা ছিল কি গ্রিন লাইট, এখন এটা ফ্রিকোয়েন্সি বেড়ে গেছে, যেন ওয়েভলেন্থ কমে গেছে। আলট্রাভায়োলেট লাইনের ফ্রিকোয়েন্সি অনেক হাই, কিন্তু কি যেন করছে, নয়েজ আসতেছে। আচ্ছা, কারো মাইক মনে হয় অন আছে, একটু বন্ধ করে দাও। আমি যখন যে কোশ্চেন করবো তখন আবার অন করো। সো প্রথমে আমরা শুরু করছিলাম গ্রিন লাইট দিয়ে, তার ফ্রিকোয়েন্সি কম কিন্তু ওয়েভলেন্থ বড়। এখানে বলা আছে ওয়েভলেন্থটা বড়, ফ্রিকোয়েন্সি কম হবে, যেটা ইনভার্স। ওয়েভলেন্থ বড় হলে ফ্রিকোয়েন্সি কমে যায়, ফ্রিকোয়েন্সি বড় হলে ওয়েভলেন্থ কমে যায়। এখন এখানে আলট্রাভায়োলেট লে, তার মানে তার ফ্রিকোয়েন্সি খুবই হাই, ফ্রিকোয়েন্সি হাই হলে ওয়েভলেন্থ কমে যাবে। দেখো এটা 250 মাত্র, না? এবং এখানে বলতেছে যে সোডিয়াম সার্ফেসে আসতেছে তার কাইনেটিক এনার্জি কত, এবং ইলেকট্রন ভোল্টে, তো এক্স্যাক্টলি সেম থিং। এখানে ছিল গ্রিন লাইট, এখানে আলট্রাভায়োলেট লাইট। এখানে দেখো এই একই ক্যালকুলেশন করার পরে এনার্জি কত আসতেছে 2.58, ডিফারেন্স কিন্তু খুব একটা না, ঠিক আছে? তাহলে দেখা যায় যে আমার ফ্রিকোয়েন্সি অনেক বেশি বাড়লেও ফোটন এনার্জি বা ওয়ার্ক ফাংশনের ভ্যালু কিন্তু মোটামুটি একই থাকে। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, যেটা আইনস্টাইন এক্সপেরিমেন্ট করে বের করছিল, যে আমি একটা গ্রিন লাইট নেই অথবা একটা ব্লু লাইট নেই, সবই 2.7, খুব কাছাকাছি। ব্লু লাইট নেই অথবা একটা গ্রিন লাইট নেই অথবা অনেক শক্তিশালী ওয়েভ নেই, আলট্রাভায়োলেট, তাদের এনার্জি, ফোটনের এনার্জি অথবা ওয়ার্ক ফাংশন যেটাকে বলি, তা মোটামুটি একই থাকে। তো এটাও কিন্তু আইনস্টাইনের এক্সপেরিমেন্ট থেকে বাইর হয়েছে। তো এই দুইটা এক্সাম্পল করলে আশা করি 80% অ্যান্সার করতে পারবা, কিন্তু 100% করতে গেলে তোমাকে আমার অ্যাটলিস্ট 10টা কোশ্চেন করতে হবে। দরকার নাই, এতটুকুই করো। আর পরীক্ষার পরে এখন তো ধরো
আমরা প্রত্যেকে অ্যাকসেপ্ট করে জমা দিছি, তাই না? এখন প্রত্যেকটা সেটে যে আছে সেটা আমি তোমাকে পড়াই দিলাম। এখন তুমি যে পরীক্ষায় পাবা এটা এগুলির মধ্যেই থাকবে, ওকে? হয়তো কোনোটা থাকবে না। যেটা আমি বলতেছিলাম যে তুমি সব পড়ে গিয়ে যদি কম পাও সেটা ভালো, নাকি অল্প পড়ে গিয়ে যদি বেশি পাও সেটা ভালো? অবশ্যই সেটা ভালো না। যে তোমাকে আমি সবই পড়াই দিলাম, তুমি গিয়ে যাতে করে অলমোস্ট 100% কমন পাও। এখন যদি মডারেশনের সময় আমাদের 4 জন যা কোশ্চেন দিচ্ছি নতুন একটা কোশ্চেন দেয় বা একটু চেঞ্জ করে দেয়, সেটা তো তাদের ক্ষমতা আছে, তার মানে তাদের উইদিন দেয়ার অথরিটি, তাই না? এটা করতে পারে, কিন্তু খুব একটা ডেভিয়েশন হবে না, স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে, একই ফর্মুলা। ওকে, তো আমি আসলে যে এটার উপরে বেশি পড়াতে চাই না, মাত্র কয়েকটা কোশ্চেন পড়াইছি। যে প্রথম বলছি এক্সপেরিমেন্টটা কি, এরকম কোশ্চেন আসতে পারে যে আইনস্টাইনের ফটোইলেকট্রিক এক্সপেরিমেন্ট এক্সপ্লেইন করো, এই ছবিটা আঁকবা, 2-3 লাইন এক্সপ্লেইন করে দিব। মেইন কথা হচ্ছে এইটা যে কারেন্ট ফ্লো করবে যে কোনো ফ্রিকোয়েন্সিতে না, একটা ফ্রিকোয়েন্সি উপরে গেলে সেটা হচ্ছে কি ক্রিটিক্যাল ভ্যালুটা। এটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। এক্সপেরিমেন্ট বলতে গিয়ে এই কথাটা যদি না বলো তাহলে মার্ক অনেক কমে যাবে। ছবি আঁকবা, ছবিতে মার্ক আছে, ছবি অনেকগুলি শিখাইছি, সেগুলি সব মুখস্থ করবা, ভালো মতো মুখস্থ না, বুঝে মুখস্থ করবা। আর যেসব জিনিস ইম্পর্টেন্ট সেগুলো আমি হাইলাইট করে দিচ্ছি। এখানে একটা হাইলাইট করে দেওয়া উচিত ছিল, করছিলাম, কিন্তু এটার বদলে কি চলে আসছে এখানে। এই জিনিসটা ইম্পর্টেন্ট যে শুধু লাইট এসে পড়লেই হবে না, সেই লাইটের একটা ফ্রিকোয়েন্সি উপরে থাকতে হবে, ঠিক আছে? তা না হলে কারেন্ট চলবে না। তো এসে যদি পরে পোটেনশিয়াল এনার্জি বাড়তে থাকবে, কিন্তু এনাফ কাইনেটিক এনার্জি হবে না যাতে ইলেকট্রনগুলি চলা শুরু করে। তো কোশ্চেন আসতে পারে ফটোইলেকট্রিক এক্সপেরিমেন্ট এক্সপ্লেইন করো, যেটা ডিপ্লোমা কোশ্চেন টোটালি। তারপরে তোমাকে এই ধরনের কোশ্চেন আসার সম্ভাবনা আরো বেশি, এবং আমি দেখছি এরকম কোশ্চেন আসছে। এরকম অনেক ভাবে বলা যায়। যেমন বলতে পারে যে ইন্টেন্সিটির উপরে কারেন্ট কিউনটা ডিপেন্ড করে, এই কার্ভটাকে এক্সপ্লেইন করবো। তারপর যদি বলে এই কারেন্ট ফ্রিকোয়েন্সির উপর কিভাবে ডিপেন্ড করে, তো এটা ড্র করে এক্সপ্লেইন করবা। তারপরে যেমন আরেকটা কি ছিল, সেটা হচ্ছে কি ক্যালকুলেশন আমরা দেখলাম যে ফোটনের এখান থেকে যে অথবা যে ইলেকট্রোভোল্ট যে এনার্জিটা যেটা নিয়ে ইলেকট্রনগুলি বার হয়ে আসে, সেটা কিন্তু ব্লু লাইটের জন্য, গ্রিন লাইটের জন্য, অথবা খুব হাই ফ্রিকোয়েন্সি আলট্রাভায়োলেট লাইটের জন্য এনার্জি মোটামুটি কাছাকাছি। এটা কিন্তু এক্সপেরিমেন্টের আউটপুট, এবং সেটাই ইম্পর্টেন্ট ছিল এক সময়। এরকম কোশ্চেন আসবে আর কি, দেখাও কেমনে ভ্যারি করে ফ্রিকোয়েন্সির সাথে, ইন্টেন্সিটির সাথে, এবং বলো কেন ইলেকট্রনের যে ইলেকট্রোভোল্ট সেটা কেন ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে না। তো সেটা আমরা এই নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে দেখালাম। যেমন এখানে এটা কি বলছে, ম্যাগনিটিউড অফ স্যাচুরেশন উইথ ডিপেন্ড লাইট ডেনসিটি ওয়্যারএস দেখি, এই যে কাইনেটিক এনার্জি কেন চেঞ্জ হয় না, ওই 2 পয়েন্ট সামথিং এর মধ্যে থাকে, লাইট ডেনসিটি চেঞ্জ করলো, মানে আমরা গ্রিন লাইট ইউজ করি, ব্লু লাইট ইউজ করি, অথবা আলট্রাভায়োলেট লাইট ইউজ করি, কেন করে না? সংক্ষেপে এতটুকু কমে দেওয়া যায় না, 2 মার্ক থাকলে এতটুকু, আবার বেশি দিতে যায় না। ওকে, যদি বেশি থাকে এরকম তুমি না, এমন না যে তুমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাইতে হবে, তা কিন্তু না, মুখে বললেই এনাফ। এক্সাম্পল থাকলে এরকমই থাকবে যে তুমি ফোটনের এনার্জি বের করো ব্লু লাইটের জন্য, তারপর আরেকটা এক্সাম্পল করলাম গ্রিন লাইটের জন্য, এবং আরেকটা করলাম আলট্রাভায়োলেট লাইটের জন্য হাই ফ্রিকোয়েন্সি। দেখা গেল যে সবগুলি এনার্জি কাছাকাছি ইলেকট্রোভোল্টে, ঠিক আছে? তো এই তিন ধরনের কম্বিনেশন আমরা পাইতে পারি। ইন্টেন্সিটির সাথে কেমন ভ্যারি করে, ফ্রিকোয়েন্সির সাথে কেমন ভ্যারি করে, আর এটা হচ্ছে গিয়ে যে এনার্জিটা, ইলেকট্রোভোল্ট এনার্জিটা লাইট ইন্টেন্সিটির উপর ডিপেন্ড করে না কেন, কালারের উপর ডিপেন্ড, কালার মানে যে ওয়েভলেন্থের উপর ডিপেন্ড করে না কেন। তো এখানে সংক্ষেপে 3-4 লাইন দেওয়া আছে, এতটুকু দিলেই হবে। আর অন্যান্য কোশ্চেন যেটা আছে এই ছবিটা ড্র করে এক্সপ্লেন করবো, দ্যাটস অল। এর চেয়ে বেশি কিছু আমি পড়াবো না। বাকি জিনিস যেগুলি আছে সেগুলি আমরা, যেমন আরেকটু ডিটেল, যে ফ্লাক্স কি, ইঞ্জিনিয়ার হতে এগুলো জানা লাগবে। তারপরে নেচার অফ দ্য লাইট, ওয়েভলেন্থের উপর কিভাবে ডিপেন্ড করে, মোমেন্টাম কি করে আসে, তারপরে বিভিন্ন রিলেশন আরো দেখতে হবে আমাকে। রজনিকার ইকুয়েশন ভেরি ইম্পর্টেন্ট, এবং এটা কিন্তু সহজ না বোঝা। তো এইগুলি
আসবে না, আমি বলেই দিচ্ছি এগুলো আসবে না। এগুলো আমরা মিডের পরে পড়বো, আরো ডিটেল পড়বো, আরো এক্সাম্পল দিয়ে পড়বো। তারপরে হাইজেনবার্গস আনসার্টেনিটি প্রিন্সিপাল, ভেরি ইম্পর্টেন্ট, এগুলি আমরা মিডের পরে পড়বো। এখন আসবে না বলে আমি পড়াচ্ছি না, আমি বলেই দিচ্ছি এগুলো আসবে না। কারণ কেউ একজন দুজন টিচার এতদূর পর্যন্ত আসলো, তারা এতদূর এর বেশি যেতে পারে নাই। ওকে, দ্যাটস অল। এবং আগের ক্লাসে আমি অলরেডি বলছি যে এই চ্যাপ্টারটার এখান থেকে শুরু করে এগুলো সব মিডের পরে দেখাবো, যেমন ডিরেকশন, এই জিনিসগুলি মিডের পরে আসবে, মিডের পরে দেখাবো। কিন্তু এর আগে যেসব পড়াইছি অলরেডি সেগুলো কিন্তু থাকবে, মানে চ্যাপ্টার 5-এ যা যা পড়াইছি ওগুলি সবই পড়তে হবে, কিছু বাদ দিতে পারবো না। যেগুলি বাদ দেওয়ার আমি অলরেডি দিয়ে ফেলছি, যেগুলো আসবে না, যেটা দিছি এগুলো আসবে, 100% আসবে। 100% বললে 100% পারবা, 90% বলে 90% পাবা, 80% বলে 80% পাবা, এরকম আর কি। কোনো কোশ্চেন থাকলে বলো। আমার আসলে টপিক কভার করা হয়ে গেছে 100%। ওকে, এখন তুমি কতদূর পড়বা, কতদূর মার্ক তুমি পাইতেছো সেটা তোমার উপরে। আমি কোনো জিনিসই বাদ দেই নাই, স্পেসিফিক কোশ্চেনও কখনো কোনো কি বলে ও এটা তো স্যার বলেই দিছিল, এটাই আসছে, আর কখন থেকে দেখবো কোশ্চেনটা একটু চেঞ্জ করছে, তাই না? এগুলি এরকম দেখবা, কাজে তুমি 100% প্রিপারেশনে নিয়ে যাবা, এইসব আমি বলে দিছি। ওইখানে গিয়ে তারপরে তুমি অ্যান্সার করবা, 100% ট্রাই করবা। এখন 100% কেউ কেউ ট্রাই করলো হয়তো সময়ের জন্য অথবা ভুলে যাবে, তখন একটু কম পাবা, কিন্তু কারোরই 80% এর নিচে হওয়া উচিত না, ওইভাবে প্রিপারেশন নিয়ে যাওয়া। ওকে, এখন আমাকে বলো, তোমরা বলো কার কোনো প্রবলেম আছে কিনা। গত ক্লাসে যা পড়াইলাম, গত ক্লাসে রিভিউ করছি ক্লাস 1 থেকে ক্লাস 4 পর্যন্ত, ক্লাস 5-এ এক নতুন কিছু জিনিস পড়াইছিলাম, আজকে নতুন কিছু জিনিস পড়াইলাম যেটা ক্লাস ইন ক্যাম্পাস শেষ করতে পারি। দুইটাই কিন্তু ছোট জিনিস ছিল, তাই না? আশা করি গত ক্লাস 5 যেটা ছোট জিনিস পড়াইছিলাম সেটা বুঝতে পারছো। আর আজকে ক্লাস 6-এর শুধু ফটো ইলেকট্রিক পড়ালাম, বাকি জিনিসগুলো আমরা ক্লাসেই কভার করছিলাম, এবং ওইখানে কি কোশ্চেন আসবে সেটা আমি গত বলে দিছি। কাজে এভাবে প্রিপেয়ার করো, প্রিপেয়ার করে গেলে কোনো কিছুই আননোন পাবা না। তো এখন আমি কথা বন্ধ করতেছি, এখন তোমরা কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করো। শুধু একটা কোশ্চেনে করবো না স্যার, কোশ্চেনটা দেখায় দেবে, ওইটা সম্ভব না। ঠিকই। আর 14 মিনিট আছে, এই 14 মিনিটে তোমাদের কোশ্চেনের অ্যান্সার দিব যদি থাকে, তা না হলে ফিরে এসে তোমরা অ্যাটেন্ডেন্সের মার্ক দিবা। ক্লাস পারফরমেন্সের মার্ক আজকে তো কিছুই করি নাই, শুধু অ্যাটেন্ডেন্সের মার্ক দিব। তোমার যদি অ্যাটেন্ডেন্সের মার্ক না দরকার থেকে আর ফিরে আসার দরকার নেই, যদি দরকার থেকে প্লিজ ফিরে আইসো, এই যে একজন আছে এতক্ষণ পরে। কোশ্চেন্স 10 মিনিট 15 মিনিট আছে, তাড়াতাড়ি স্পেসিফিক কোনো কোশ্চেন থাকলে। স্যার কোনো কোশ্চেন নাই তো, এখন স্যার অ্যাটেন্ডেন্স থাকলে ভালো হইব স্যার। কি বুঝি না, একটু আসতে বলো।